সকালবেলার থেকে তোমাদের দাদাভাইয়ের কাণ্ড কারখানা দেখে আমি আর মেয়ে শুধু হাসতে থাকি, জানো না। সকালবেলা উঠবে দেরি করে ঘুম থেকে, ব্যাস রাত্রিবেলা তো বলে শোবে আমি সকাল 6:30টায় বেরাবো, 7টায় বেরাবো। তো আমরা তখনই বুঝে যাই, তার মানে যে কখন বেরাবে কোনো ঠিক নেই। সকালবেলার থেকে যেই ঘুম ভাঙে দেরি করে, ব্যাস তারপরেই উঠে লাফালাফি চালু করে দেয়। ওকে দিয়ে একটাও বাড়ির কাজ করানো যায় না, জানো না। এখানে এখন আগে ওকে বলছি তুমি আগে গাড়ি আর সাইকেলটা সরাও, তো ও কাজ কি বলো তো, সব কিছু উল্টো উল্টো করে। আগেই ওখানে প্লাস্টিক নিয়ে পড়েছে, আমি ওকে বলছি তুমি আগে গাড়ি আর সাইকেলটা সরাও, তাহলে জায়গাটা হবে, তাহলে তুমি তোমার কাজটা করতে পারবে। কে কার কথা শোনে, বলছে না আমি তো গাড়ি নেব না, তাহলে তো গাড়ি সরানোর কোনো ব্যাপার নেই। এবার দরজার সামনে এইটুকুনি জায়গা, যদি গাড়িটা থাকে তাহলে কাজ আর কিভাবে করে বলো। সকালবেলা রোদটা দেখেছো কি সুন্দর, বাবারে, তবে রোদ দেখে আর আমি ফাঁদে পা দিচ্ছি না। অল্প অল্প করে কাজ করব, রোজ কাজ করব ঠিক আছে, কিন্তু একবারে কাজ নিয়ে আর বসবো না। তোমাদের দাদাভাই তাই বলছিল আজকে রোদ উঠেছে ভালো, যদি তুমি এক্সট্রা কোনো কাজ করেছো আর এইবার যদি বলেছো শরীর খারাপ, তাহলে কোনো দোকান থেকে ওষুধ আনা হবে না। তো যাই হোক, যেরকম কথা সেরকমই। আমি সকালবেলা উঠে কাঁথা আর কম্বলটা একটুখানি রোদ্দুরে দিয়ে দিলাম। আর আজকে তোমাদের দেখাচ্ছি, চলো আমাদের বাড়িটা পুরো রং করার, মানে সামনের পজিশনটাই রং করার পর দূর থেকে আমাদের বাড়িটা দেখতে কেমন লাগে। কোনো সময় তো দেখাতে পারি না, কারণ এই যে প্লাস্টিকটা থাকে, এই প্লাস্টিকটার জন্যই পুরোটা গাঁট থাকে। তবে প্লাস্টিকটা খুলতেও পারি না, কেন জানো তো, ব্যালকনির জন্য। ব্যালকনিতে প্লাস্টিকটা খুলে দিলে এমন পরিমাণে জল ঢোকে, পুরো একদম ঠাকুরের জায়গায় জল ভর্তি হয়ে যায়। এটাকে তো কোনো একটা ব্যবস্থা করতেই হবে। তো দেখছি তোমাদের দাদাভাই বলেছে যে রং করার আগেই দেখি, মানে যারা কাচের জানলা ঠানলা লাগায় না, তাদের ডেকে একটা বুদ্ধি নেব যে এটাকে কি করা যায়। কারণ এইভাবে তো বাড়ির সামনে প্লাস্টিক টানিয়ে রাখলে দেখতে কেমন লাগে, আর বাড়ির সামনেটা অন্ধকারও লাগে, জানো তো। সামনে শীতকাল আসলে তখন তো মনে হবে যে চারিদিকটা একটু রোদ পড়ুক, তো সেই কারণেই ঠিক করেছি। তবে আজ প্লাস্টিক খোলা হচ্ছে একটা বিশেষ কারণে। তোমরা অনেকেই, যখন আমার ঘর হচ্ছিল, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বারবার জিজ্ঞাসা করতে যে এত মানে হাইফাই করে ঘর করছো, এটা কোনোদিনও সম্ভব না, মিউনিসিপ্যালিটির ঘর, এই না সেই না। তোমরা অনেকেই আছো যারা আমার কথা বিশ্বাসই করতে না। আজকে প্রমাণ সহকারে তোমাদেরকে দেখাবো। গতকালকে তোমাদের দাদাভাইয়ের আর বাড়ি আসার কথা ছিল না, জানো তো, বললাম না ছিল না। তো মিউনিসিপ্যালিটির থেকে আমাদের খবর দিয়েছে, যেহেতু আমাদের রং হয়ে গেছে আর আমাদের ব্যানারটাও বানানো হয়ে গেছে, তো আমাদের বাড়ির সামনে ওটা লাগানোর জন্য। আর প্লাস বাড়ির সামনে ছবি তুলে তোমাদের দাদাভাই দাঁড়াতে হবে, ছবি তুলে সেগুলো গিয়ে আবার মিউনিসিপ্যালিটিতে জমাও দিয়ে আসতে হবে। তো সেই জমা দেওয়ার কাজটাজগুলো আমি করব, কিন্তু ছবিটা তোলার জন্য তোমাদের দাদাভাইকেই লাগবে, যেহেতু বাড়ির গার্জিয়ান ও, আর ওর নামেই যেহেতু বাড়িটা, তো সেই কারণে ওকে তো দরকার। এইবার বাড়ির চারি সামনে এত প্লাস্টিক, এগুলোকে তো আগে খুলে খালে ঠিক করতে হবে। ব্যালকনি দিয়েও প্লাস্টিকটা খুলে দিলাম। আর এরপরে ঠাকুর ঘরের দিকে যাব। মেয়েকে বলেছি তুই ঠাকুর ঘরের দিকে ঢোক, কারণ ওই গোপাল ভাইকে আজকে তুলছে। ওই ওপর থেকে ফুলের প্যাকেটগুলো আছে, ঠাকুরের বাসন আছে, ওগুলো সব নামিয়ে নিচের দিকে রেখে সামনেটাকে পুরো ফাঁকা করতে হবে, কারণ এই সামনেটায় দাঁড়িয়েই তোমাদের দাদাভাই ছবি তুলবে। আর একটু উপরে দেওয়া যাবে না? আমিও তো বাবারে কইছিলাম যে কনিং বেলের নিচটায় লাগাও, ওখানেই দাও, সব থেকে ভালো আসবে ছবি। হ্যাঁ, তো সুন্দর আসবে। না 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 না, ওইদিকে আমার রং টং করা নাকি, এখান থেকেই ভালো আসবে। সব কিছু তোমাদের দাদাভাই যেটা বলবে সেটাই হবে, জানো না। তর্ক, আমি আর মেয়ে কতবার বললাম সাইনবোর্ডটা ওখানেই টানাও, না ওকে এখানেই টানাতে হবে। তারপরেও আমি চিন্তা করলাম যে ঠিক আছে চলো, কারণ আমাদের তো এই পাশটা তো রং করা না, কারণ দূর থেকে দেখলাম না চলে আসছে এই পাশটা, তো এখানেই লাগানো হলো, দরজার সামনেটাই একদম লাগানো হলো। এটা আমাদের বানাতে হয়েছে, এটা বানাতে এক্সট্রা আমাদের 200 টাকা লেগেছে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ এখানে সব কিছু লেখা আছে, তোমাদের ভালো মতো দেখিয়ে দিলাম। এই যে তোমরা অনেকে বলো না যে কত টাকা পেয়েছো, নিজেরা কত টাকা লাগিয়েছো, আজকে তোমাদের এইটা দেখালাম। এর পরের দিন আমি তোমাদের হিসাব দেব 3,68,000 টাকা পাওয়ার পরেও আমাদের কত টাকা আরও ঘরের পেছনে লাগাতে হয়েছে। এই দেখো, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরী।
তো দেখতেই পাচ্ছ এখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, উপভোক্তা মানে 25,000 টাকা আমাদের জমা রাখতে হয়েছিল। তারপরে কিন্তু আমরা এই টাকাগুলো এখনও কিন্তু পাইনি। আমরা কিন্তু দুবার টাকা পেয়েছি, একবার 65,000 টাকা পেয়েছি আর একবার 1,10,000 টাকা পেয়েছি। এখনও আমরা 1,18,000 টাকা পাবো আর লাস্টে 50,000 টাকা পাবো। এই হচ্ছে আমাদের টাকার অ্যামাউন্ট। তো তোমরা ভালো করে সাইনবোর্ডটা নিশ্চয়ই দেখে নিয়েছো, না দেখে থাকলে ভালো করে পজ করে তোমরা ভালো মতো দেখে নিও। একবার তোমরা অনেকেই কমেন্ট করেছে যে দিদি তোমার বাড়িটা করতে কত খরচ হয়েছে, কত খরচ হয়েছে, তোমাদের এটা মিউনিসিপ্যালিটি ঘর কি না। তো আমি সব কিছুই ভেবেছিলাম যে একেবারেই তোমাদের বলবো, তো এইবারে সেই সময়টা এসছে। তো আজ তোমাদের বললাম, এটা দেখালাম। আজ তোমরা হয়তো সবাই বুঝতেও পারলে যে হ্যাঁ এটা সত্যিই আমাদের মিউনিসিপ্যালিটি ঘর। তবে এখন মিউনিসিপ্যালিটি ঘরে কীরকম হয় জানো তো, আগে তো একটা নিয়মের মধ্যে ছিল, এখন কিন্তু সেই নিয়মের মধ্যে নেই। এখন তোমাকে ওরা টাকা দিচ্ছে, ওদের মনের মতো তোমাকে বাথরুম তোমাকে দেখাতেই হবে, সামনে একটা ব্যালকনি থাকবে আর ঘর তোমার জায়গা অনুযায়ী তোমার ঘর, আর ঘরের ভেতরে কি করলে না করলে সেটা ম্যাটার করে না। তো এখন অনেক সুবিধা হয়েছে। যখন আমার মেয়ে ছোট ছিল তখন 25,000 টাকারও, তখন 20,000 টাকার তখন স্কিম ছিল। তো তখনের স্কিম আমরা নিইনি, কারণ তখনের স্কিমে না অনেক কিছু বাধ্যবাধকতা ছিল, এইভাবে ওইভাবে করতে হবে, তো তখন আমরা নিইনি। আর সত্যি কথা বলতে তখন আমাদের সেরকম সামর্থ্যও ছিল না। তারপরে আমরা ভেবেইছিলাম যত বছর যাবে, যত দিন যাবে, আস্তে আস্তে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো আরও বেশি হবে। তো সেই হিসাব করেই আমরা 2020-তে নাম লিখিয়েছিলাম। তখন আমরা শুনেছিলাম যে এখন ঘর করলে ঠিক আছে, এখন অনেক কিছু ফেসিলিটি পাওয়া যাচ্ছে, মানে নিজের মন পছন্দ মতো করা যাবে। আর আগের যদি স্কিমটা নিতাম না, আমাদের কিন্তু হতো না, আমাদের সিঁড়ি ঠিড়ির জন্য কিচ্ছু জায়গা ছাড়তে পারতাম না। তো যাই হোক, সাইনবোর্ডটা টানানো হয়ে গেছে, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল। সকালে একবার চায়ের পাট হয়ে গেছিলো, আবার ও একটু বাজারের দিকে গেছিলো মেয়েকে নিয়ে, তারপরে আসলো, আবার 1 কাপ চা করলাম, তারপরে ও খেয়ে ও চা খেয়ে বিস্কুট খেয়ে চলে গেল, কিছু খায়নি সকালবেলা। আর ও চলে যাওয়ার পর তারপরে তোমাদেরকেও আমি তো দূর থেকে বাড়িটা দেখালামই যে কেমন লাগে আমাদের বাড়িটা দূর থেকে। তারপরে কিন্তু আবার প্লাস্টিকটাকে টানিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর এবার আমিও আমার কাজ সারছি, কারণ এই যে ছবিগুলো তোলা হলো, সাইনবোর্ডটা টানানো হলো, এগুলো সব নিয়ে আমাকে একদম 12টা থেকে 12:30টার সময় মিউনিসিপ্যালিটি যেতে হবে। এবার আমাকে তো সব কাজগুলো একেবারে সেরে ঠেরেই বেরাতে হবে, তো সেই কারণেই কাজে হাত দিয়ে দিয়েছি। আর এই যে নতুন ফুল ঝাড়ুটা যে কিনেছিলাম, ওই ফুল ঝাড়ুটা দিয়ে দেখো আজকে ঝুলগুলো ঝাড়ছি। তো আজ হচ্ছে শুক্রবার, যেহেতু সপ্তাহের প্রতিটা দিনই মানে এক একটা দিন এক একটা বাধা পড়ে যায়, তো ঝুলগুলো ঝাড়া হচ্ছিল না। তো সেই কারণে ভাবলাম আজকে শুক্রবার, চলো আজকে তো ঝাড়াই যায়, কারণ কালকে আবার শনিবার, আবার হবে না। তো খুব ঝুল পড়েছে, মেন ঝুল পড়েছিল এই বারান্দার এই জায়গাটায়, যেই জায়গাটা আমরা সবসময় মেয়ে পড়তে টড়তে বসে, এই জায়গাটা মেন ঝুল পড়েছিল। সব জায়গাগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর এইটা খুব সুন্দর হয়েছে জানো তো, পরিষ্কার করার এটা খুব ইজি কাজটা হয়ে যাচ্ছিল, খুব একটা খাটনি হচ্ছিল না। তবে যেহেতু ফাঁকা ঘর, তাই খুব খাটনি হচ্ছিল না। জিনিসপত্র থাকলে সেগুলোর মধ্যে ধুলো পড়তো, সেগুলোকেও আবার পরিষ্কার করতে হতো। তো যাই হোক, দেখো এগুলো সব ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নিলাম। আর তোমাদের দাদাভাইয়ের সাথে সাথে আমিও কিন্তু একটু চা খেয়ে নিয়েছিলাম। সকালবেলা চা বিস্কুটই খেলাম, আর এখন কিচ্ছু খাবো না, তো পান্তা ভাত আছে, সেটা পরে খাবো খানি। এখন এইদিকে বাটি করে একটু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই কালকে এসছে, ওই জামা কাপড়গুলো আমি বললাম ছেড়ে দাও, তো এই জামা কাপড়গুলো ছেড়ে দিয়েছে, আর ওগুলোকেই আমি এখন গরম জলে ভেজাতে নিয়েছি। তো খুব একটা কষ্ট যে আমার খুব একটা হয় তা কিন্তু না, শুধু এই যে এরকমভাবে নিচে যেই বসি না, তো তখন একটু কষ্ট হয়, একটু উঁচু জায়গা হলে বসতে একটু সুবিধা হয়। তো এই জামা কাপড় টাপড় ভেজানোর জন্য তো বসতেই হয়। আর আমার ওই প্লাস্টিকের কলপারের টুলটা তোমরা অনেকেই বলেছো যে পম্পা পাল্টে নাও, হ্যাঁ পাল্টে নেবো, টুলটা আমার ফেটেও গেছে জানো তো। আমার একটা লোহার টুল আছে, সেটা তো তোমরা দেখেইছিলে, সেই কলপারে রাস্তার সামনে কাজ করতাম যে, ওই টুলটা আমার ছাদের ওপরে তুলে দিয়েছি। ওই টুলটা এখন নামাই না কেন জানো তো, ওই টুলটার পায়াগুলো এত ধার, আমার না ওই কলপারটা ভেঙে যায়, মানে ওই সিমেন্টের ইগুলো ঘষাতে ঘষাতে উঠে যায়। তো ভাবছি একটা অন্যই টুল কিনবো, দেখি একটু স্টেশনের দিকে যাই, টুকিটাকি অনেক কিছুই একটু কেনার আছে। তো হাতও সেরকম টানাটানি চলছে, আর তারপরে খরচার তো আর শেষ নেই বলো। তো এখন সামনে আমার আস্তে আস্তে অনেকগুলো অনুষ্ঠান আছে, অনেক কিছু আছে, তো একটু একটু করে পয়সা জমিয়ে জমিয়ে তার জন্য রাখছি।
তবে সংসার খরচ থেকে আর কোথায় পয়সা বাঁচে, কারণ যা আনি তাই সংসারে খরচা হয়ে যায়, হিসেবের বাইরে তো খরচা হয়ে যায়। মাস পড়তে পড়তেই মাসের মায়না আছে, ইলেকট্রিক বিল আছে, কেবিলের খরচা আছে, কত খরচা বলো একটা সংসারে। সেখান থেকে কিছু বাঁচিয়ে রাখা মানে সত্যি মানে একটা টাকাও বাঁচলে তখন মনে হয় সেটা আর খরচা করতে ইচ্ছে করে না। তো এক দিদিভাই গতকালকে আমাকে জিজ্ঞাসা করেছে, দিদিভাই বলবো না জানি না সে আমার থেকে ছোট কি না, তো একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তুমি কিভাবে টাকা জমাও। এই কথাটা আমাকে একদম জিজ্ঞাসা করো না, সত্যি কথা বলবো, তোমাদের দাদাভাই বলো আর আমি বলো, আমরা কেউই না একটা টাকাও জমাতে পারি না। আমাদের জানি না কেন, তো এটার জন্য আমরা অনেক জায়গায় অনেক কিছু করেছি যে আমরা একদম টাকা পয়সা কেন জমাতে পারি না। আমি আমার সংসার দিয়েই বলছি, আমার সংসারে একটা জিনিস কি দেখেছি জানো তো, যখন ধরো আমাদের কাছে পয়সা কিছু জমানো আছে, আজকের দিনের দাঁড়িয়ে বলছি না, আগের কথা দিয়েই উদাহরণ দিচ্ছি, তো ধরো কিছু জমানো আছে আমাদের, তো সেই সময়টা কি হয় বলো তো, মানে অভাব অনটন চারিদিক থেকে যেন কোথা থেকে বিপদ আপদ সব চলে আসে। তো সেই কারণে পয়সা জমানো তো দূরে থাক, তখন আমাদের সংসারে যেন একটা আকাল পড়ে যায়, সব কিছু বাধা বিপত্তি চলে আসে। সমস্ত কাজগুলো হয়ে গেছে আর সকালবেলার খাওয়াও হয়ে গেছে, সকালের খাওয়ার খেতে আজকে আমাদের অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, সকালে জামা কাপড়গুলো কাচলাম, ঠাকুরের বাসনগুলো মাজলাম, জল কিছু ভরিনি, জলগুলো তো মেয়ে ভরবে। তারপরে মেয়েকে আলু কেটে দিয়েছিলাম, ও আলু ভাজা করলো আর আমরা দুজনে পান্তা ভাত খেলাম। তা অনেকটা ভাত ছিল, ভেবেছিলাম আলু ভাজা দিয়ে ভাতটাকে কড়াইতে ভেজে খাবো, পান্তা ভাত আমার একটা খুব ভালো লাগে না। তো দেখি ভাতটা হাঁড়ি খুলে দেখি একদম ভাতটা নিচের দিক থেকে পুরো মানে নষ্ট নষ্ট হয়ে গেছে, জল জল হয়ে গেছে। তো সেই কারণে পান্তা ভাত করেই খেয়ে নিলাম। আর এখন রান্নাঘরটা গোছানো বাকি আছে, এদিকে মোটামুটি সব কাজই হয়ে গেছে। আর ঘরটা ঝাড় দেবো, রান্নাঘরটা পরিষ্কার করবো, তারপরে ঘরটার মোছা, এইসব কাজ তো আছেই। তো ভেবেছিলাম একবার যে তাড়াতাড়ি বেরিয়ে যাই, তাড়াতাড়ি তারপর চলে আসবো, এসে করব। তারপরে চিন্তা করলাম না, একবার যদি কোথাও থেকে আসি না তখন পুরো শরীর ছেড়ে দেয়, তখন আর কাজ করতে ইচ্ছে করে না। তো ভাবলাম একেবারে সবটুকু সেরে তারপরে যাই। গতকাল রাত্রিবেলা দিদি এসেছিলো, সে তোমাদের বললাম না যে দিদি আসবে, গতকাল দিদি এসেছিলো। দিদি এসে যেহেতু সেদিনকে আমরা ইলিশ মাছ করেছিলাম আর দিদিদের বাড়িতে আগের দিন ওরা মাংস করেছিল, বৃষ্টির জন্য দিতে আসতে পারেনি। মেয়েকে আবার কালকে রাত্রিবেলা 100 টাকা দিয়ে গেছে, তো বলেছিল মনা তুই মাংস এনে খাস। তো যাই হোক, ওই 100 টাকারই, যেহেতু তোমাদের দাদাভাই আসবে না, তো ওই 100 টাকার মধ্যেই মেয়ে আর আমার যথেষ্ট দুবেলার জন্য। তো তোমাদের দাদাভাই আর মোনা সকালবেলায় গেছিলো, গিয়ে মাংস নিয়ে এসছে। তো তো দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। আর মেয়েকে বললাম তাহলে তুই একটা কাজ কর, ঝটপট আমাকে আদা রসুনটা কেটে দে। একবার ভেবেছিলাম মাংসটা মাখিয়ে টাকিয়ে রেখে যাব, মেয়ে করবে আমি বেরিয়ে যাব, কিন্তু আমি কোনো ভরসা পাচ্ছি না। সত্যিই তাই, আমার সামনেই এখনও করবে, জলগুলো ভরে আমার সামনেই ও এখন করবে। আমি এক্ষুনি ভাত আর মাংসটা বসিয়ে দেবো, কারণ আমি ওকে গ্যাস দিয়ে একা ছেড়ে যাব না ঘরে, ঠিক আছে। তো তার মধ্যেই আমারও এদিকের কাজও হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে, কাজও হয়ে যাবে, দুটো একেবারে করে বেরিয়ে যাব। আর আজকে ওই মাসিরা এসেছিলো, তো ওই গাছপালাগুলো সরানোর জন্য, কারণ আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো বাড়িতে থাকলে আজকে কাজটা করাতাম, কিন্তু মাসিদের বলেছি 3টের সময় আসতে, কিন্তু আমার মনে হয় ওনাকে যাবো আবার না করতে, যে না মাসি তুমি এসো না, তুমি কালকেই এসো, কালকেই ওনাকে দিয়ে করাবো, কারণ উনি কাজ করলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে পাশে। তো সেই কারণে আজকে আর এইসব ঝামেলা নেব না। শোনো, এই যে খেয়ে দিয়ে সব বাসনগুলো ধুলাম, হাঁড়িটাও ধুয়েছি, এখনই ভাত বসিয়ে দেবো একেবারে চালটা ধুয়ে। আর মাংসটা এখনও ধুইনি, আজকে মাংসটা একেবারে মাখিয়ে ঠাকিয়ে তারপরে বসাবো। অনেকটাই দিয়েছে রে মনা, মাংসের দাম কমেছে তাহলে। ও আচ্ছা, তাই যাই হোক, এখানে এনেছে যা এনেছে একদম ঠিকঠাক আছে। সলিড টুকরোটা আমাদের ঘরে একটু বেশি হয়, কারণ মেয়ে যেহেতু হাড় তেল এইসব কিছু খায় না না, তো এই মাংসের এই সলিড পিসগুলোই আমাদের একটু দেখে দেখে আনতে হয়। কিন্তু মুরগির মাংসের কার সলিড পিস ভালো লাগে বলো? তো এখান থেকে ভাবছি কি মনে 2-4 পিস রেখে দিই, তাহলে একটু মোমো বানিয়ে খাওয়া যাবে বা বার্গারের ওইটা বানিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, তো এখান থেকে এতগুলো মাংস করবো না। আমাদের ঘরে মাংস কি হয় জানো তো, আজকে রান্না করলে আমি ওই গরম গরমই মানে দুপুরবেলা রান্না করলে তখনই খাবো, আর রাত্রিবেলায়ও আমার ভালো লাগে না, আর বাসি মাংস তো আমার ভালোই লাগে না, কিন্তু আমার মেয়ে খুব ভালো খায়। তো যাই হোক, মেয়ের জন্য একটু করব, আর ভাবছি এখান থেকে এই সলিড পিস 2-4টে মতো রেখে দিই, তাহলে 2-3টে জিনিস বানানোর আছে, ওগুলো করতে পারবো। তোমাদের দাদাভাই যদিও বা ওগুলো খেতে চায় না, তবু চলো যখন ও আসবে তখন হবে, কারণ আজকের থেকে তো ও একদম 14 তারিখ অবধি আসবে না, তো আমাদের জন্যই করা হয়েছে, কিছু করার নেই।
তো যাই হোক, একবার ভেবেছিলাম আনবো না, তারপরে আবার ও বললো ঠিক আছে তোমরা খাও না, ওর মাসি টাকা দিয়ে গেছে, তো সেই কারণেই আনা হলো। ঠিক আছে, তো চুনো মাছের চচ্চড়িটাও আছে কালকে যেটা করেছিলাম। চলো এখন আর বকবক না করে মাংসটা ধুয়ে ভাতও বসিয়ে দিই একদিকে, আর মাংসটা ধোবো, ধুয়ে একেবারে মাংসটা আজকে পুরো মাখিয়ে ঠাকিয়ে তারপরে বসাবো। ঠিক আছে, চলো এইটুকুনি গুছিয়ে রেডি করে নিই, পরে কথা বলছি। সংসারের কাজে যে শিখি বলো না, শেষ হয় না জানো তো। বলি তো মুখে একরকমভাবে করব, কাজ করতে করতে ঘড়ির টাইমের সঙ্গে যেন দৌড়ে আর পারা যায় না। দেখলাম কত বেলা হয়ে গেছে, ভাবলাম এখন যদি চিকেন বসাতে যাই, চিকেনটা হতেও তো টাইম লাগবে। না, হবে না, সব কিছু রেডি করে গুছিয়ে রাখবো। ওদিকে মেয়ে চলে গেল কলপারে, ওকে বললাম তুই চলে যা কলপারে। এই দেখো আজকে আমার মেয়ের কাজেও তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেক দিন স্নান করার সময় সিঁড়ির ঘরটা এইভাবে পুরো ধুয়ে বাইরে রাস্তা টাস্তাগুলো ঝাড় দেয়, সব কিছু পরিষ্কার করে, ওই ঘরটা মাঝে মাঝে গিয়ে ঝাড় দিয়ে আসে। তো এগুলো করে, বাড়িতে থাকলে এগুলো করে। তারপরে পুজো তো আছেই, অনেক হেল্প করে। তো যাই হোক, এখন সিঁড়ির ঘরের দিকটা ধোয়ালো, আর এই দেখো এখন গামলা বালতিগুলোও ভরবে। তো আমি বললাম এই দিকটায় ভরতে হবে না, সামনের দিক দিয়ে ভরে রাখ। তো ওই দিকটাতেই ভরবে। ভরে ওকে বললাম তুই একেবারে স্নান করে নে। আর বাইরের রোদটা দেখেছো, বেলা হলে আমাদের কলপাড়ের দিকে আর দাঁড়ানো যায় না। তো যাই হোক, এরপরে আমিও মপটা নিয়ে আসবো, ঘর মুছবো, আর এদিকে চিকেনটাকেও এখন ম্যারিনেটটা করব সব কিছু মশলাপাতি দিয়ে। তো আমি এইদিকে দরজাটাকে বন্ধ করে দিলাম। তো যেই কথাটাই আমি থেমে গেছিলাম, যে ওই যে বললাম না যে টাকা আমরা জমাতে পারি না। তো আগে কি করতাম জানো তো, বিয়ের পরপরই আমার বাপের বাড়িতেও এটা অভ্যেস ছিল, আমি আর দিদি হেমসেলাই করতাম। তো আমাদের একটা ঘট ছিল, দিদি আর আমি দুজনে একসঙ্গে টাকা জমাতাম, আর পুজোর সময় ওই ঘট ভেঙে আমরা অনেক কিছু কেনাকাটি করতাম। একটু সাজার জিনিসের প্রতি লোভ ছিল, তো সেগুলো করতাম। বিয়ের পরে আসার পরেও এখানেও তাই করতাম, ঘট জমাতাম। কিন্তু এখানে আমি দেখেছি ঘট জমালে, বিশ্বাস করো, যখনই ঘট জমাই, খুচরো পয়সা জমাই, আমার সংসারে একদম আকাল পড়ে যায়। তখন মনে হয় ওখান থেকে বার না করলে টাকা, আমার মনে হয় সংসারেই চলবে না। সত্যি কথা বলছি, একদম বাস্তব। তো সেই কারণে সত্যি কথা বলবো, আমাদের খুব একটা টাকা জমে না। আমরা কি বলতো, যদি ধার দেনা চারিদিকে করে কিছু একটা করি তাহলে সেটা হয়ে যায়, ধার দেনা আবার শোধও হয়ে যায়। কিন্তু কিছু জমিয়ে জমিয়ে রাখা সম্ভব না। ওই মেয়ের খরচাপাতি, সংসারের খরচাপাতির থেকে ওই টুকিটাকি কিছু বাঁচাতে পারি। আর নিজের এই যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আছে সেটা, তো সেগুলো দিয়েই মাঝে মাঝে একটু শখ পূরণ করি টুকিটাকি কেনার জন্য। অনেক কিছু ভেবে রেখেছি, এইটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, কিন্তু সবই কিনতে গেলে আগে টাকার দরকার। তো যাই হোক, এখন সেগুলো মাথায় আসছে না, সামনে পুজো আসছে, অনেক কিছু একটু ঘরের জন্য কেনার আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। রেডি হয়ে গেছি দেখেছো, আর কিন্তু রান্না বসাইনি। তোমরা অনেকেই আমাকে বলছো দিদিভাই তুমি অনেক রোগা হয়ে গেছো। রোগাটাই তো ভালো না, আমি মনে করছি যে সত্যিই তাই। আমার মনে হয় এই চেহারাটাই ভালো লাগছে, আরও একটু কম হলে আরও মনে হয় আমার বেশি ভালো লাগতো। তো আমি ঠাকুরকে তাই ডাকছি যাতে আমি পুজোর মধ্যে আরও একটু রোগা হয়ে যাই। বেশ আমার অনেক জামা কাপড় আছে যেগুলো আমি শখের জামা কাপড়, ওগুলো আমি এখন পরতেই পারি না, যাতে সেগুলো আমি পরতে পারি। তো দেখো রেডি হয়ে গেছি, আর বাইরে প্রচণ্ড রোদ। এখন ছাতা মাথায় দিয়ে চললাম। এখন বাজে, বলেছিলাম না 12টা 12:30 বেরাবো, বাজে এখন 1:45। তো মেয়েকে বললাম তুই কিচ্ছু করবি না, সব রেডি করে গেছি, আমি আসার পরে বসাবো। রাস্তায় আর তোমাদের কি দেখাবো। তো দেখো এই যে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়লাম, আর এই যে যেতে যেতেই বাধা পড়লো বলে আবার একটু ঘরে ঢুকে তারপরে গেলাম। এবার দিয়ে দে, গ্যাস কমিয়ে দিয়ে দে। জলটাও দিয়ে দেবে? এটা তো মশলারই জল। নাইটিটা নামো। আজকে চিকেনটা আনার পর থেকেই মেয়ের খুব ইচ্ছে ছিল আজকেও চিকেন রান্না করবে। আমি আস্তে আস্তে কটা বাজে জানো, তখন 2:45। তো অনেকটা টাইম মিউনিসিপ্যালিটিতে লেগে গেছিলো। তো আমি যাওয়ার পরে ছবি তুলে দোকান থেকে ওগুলো রেডি করে, ফটোর দোকান থেকে করতে করতে অনেকটা টাইম লেগে গেছিলো। আর আমি শুধু ঘড়ি দেখছি যে আমি কখন গিয়ে রান্না করবো আর কখন মেয়েটাকে খেতে দেবো। কারণ যখন আমি ওখানে সব কিছু নিয়ে ঢুকেছি তখন আবার মিউনিসিপ্যালিটিতে ওদের লাঞ্চ টাইম পড়ে গেছিলো। তো সেই কারণে আমাকে ওখানে অনেকক্ষণ একটু ওয়েট করতে হয়েছিল। অপেক্ষাতেই মেয়ে বসেছিল, তা ওর ইচ্ছে চিকেনটা রান্না করবে, তো সেই কারণে ওকেই করতে দিলাম। আমি এসে আগে বসিয়ে দিতে বললাম। আমি এসে দেখি ও আলুটা ভেজে রেখেছে, আলু ভাজা হয়ে গেছে, আর চিকেনটা এখন বসিয়ে দিল। ভাত তো করেই রেখে গেছি,
এবারে খেয়ে নেব। যেই কাজে গেলাম, কাজে তো কিছুই হলো না। তোমাদের দাদাভাইকে কোথাও পাঠিয়ে না কোনো কাজ হয় না। এত লেটে বোঝে সব কথা বুঝতে এতটা সময় লাগায় কি বলবো। মানে গেলাম, সব কিছু বুঝে টুঝে আসলাম। ছবিটা মোটামুটি আরও দিন সাথে পরে দিলেও কোনো অসুবিধা ছিল না, কারণ আমাদের এইটা লাস্ট পার্টের ছবি। আর আমরা 3 নম্বর টাকাটা তো এখনও পাইনি, ওটাও বলে আসলাম। ওটাও আমাদের এই মাসের মধ্যেই ঢুকবে, এটাও বললো। কারণ এর আগের বার সবার টাকা এসছে, একটা মিস্টেক হয়ে গেছে। কি জল, আমার ওই বোতলটা শেষ। একটা মিস্টেক হয়ে গেছে, আমরাও ছবি জমা দিয়েছি, আর আমাদের সঙ্গে সঙ্গে যারা ছবি জমা দিয়েছে সবার টাকা ঢুকেছে, কিন্তু আমাদের টাকা ঢোকেনি, এটা ওরা জানেই না। আমি বললাম, ওরা বললো না আপনারা টাকা পেয়ে গেছেন। তো আমি বললাম না ম্যাডাম, তাহলে আমরা মিথ্যে কথা কেন বলবো। তো তারপরে ওরা আবার কম্পিউটার খুলে চেক করে দেখলো না আমাদের নামে লাল কালির মার্ক করা আছে, টাকা আমরা পাইনি। বললো ঠিক আছে, আপনাদের তো বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনাদের 4 নম্বর ছবিটাও রেডি হয়ে গেছে, আপনারা এই সামনের সপ্তাহে ফর্ম নিয়ে একেবারে 4 নম্বর ছবিটা জমা দিয়ে দিন, আর তার মধ্যেই এই মাসের মধ্যে আপনারা 3 নম্বর টাকাটাও পেয়ে যাবেন। তাহলে 4 নম্বর টাকাটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, যেহেতু আপনার বাড়ি কমপ্লিট হয়ে গেছে। আমরা ইনকোয়ারিও করে এসেছি, আমাদের তো বাড়ি দেখে গেছে। তবে আরেকবার ওরা আসবে, কারণ তোমাদের দাদা ভাইয়ের ছবি লাগবে, যেটা হচ্ছে ওর একটা চোখের মানে ছবি তুলবে, ওটা একদম ওই আই কন্ট্যাক্ট হবে, এটাই হচ্ছে কথা। তো সেরকম একটা ছবি লাগবে। আর তোমাদের দাদাভাই যেহেতু এখন 14 তারিখ অবধি থাকবে না, আমি বলে আসলাম এই 2 দিনের মধ্যে আসতে না, একেবারে 15ই আগস্টের পরে আসতে, তা ওরা তখনই আসবে। যাই হোক, কাজের কাজ কিছু হলো না, এই মাসে টাকাটা ঢুকবে, এইটুকুনি শুনেই আনন্দ পেলাম। তো এবার জামা কাপড়টা ছাড়বো, হাঁপিয়ে গেছি, আর মেঘলা ওয়েদার করে গেছে পুরো। তো জামা কাপড় মেয়ে একবার তুলে আবার মেলেছিল, আমি ভাবছি একেবারে তুলে ওই ঘরে মেলেও আসি, ততক্ষণে চিকেনটা হোক, তারপরে দুজনে খেয়ে নেব। ঠিক আছে, চলো একটু জামা কাপড় ছেড়ে টেড়ে হাত মুখ ধুয়ে পরে কথা বলছি। এত খিদে পেয়ে গেছিলো, আর মেয়েরও তো মানে আমার আশায় বসেছিল, বসে থাকতে থাকতে নিজেই আলু ভাজা করে নিয়েছিল। তো এরপরে আর খাওয়া দাওয়া করে বাসন কটা ধুয়ে টুয়ে তারপরে ওই যে মেয়ে দুজনে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম। এইভাবেই সারাটা দিন কেটে গেল। তো চলো, ভিডিওটাও আজকে আর বেশি বড় করে নিই। দেখেছো কত তেল দিয়েছে। যখন চিকেনটা দিল না, আমি বলছিলাম মনা তেল এত লাগবে না, না আমার দিয়ে দাও। তো দেখো কত তেল হয়ে গেছে। আমি ওপর থেকে একটু তেল ফেলেও দিয়েছিলাম। তো চলো, আজকে খাওয়া দাওয়া দিয়েই কিন্তু ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।